তুই একটু সাউন্ডটা দেখে নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা মোটামুটি লাইভ চলে গেছি। আমি জাস্ট একটু সাউন্ডটা চেক করে নিই, আমি জাস্ট দেখে নিচ্ছি। সাউন্ড ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? ওকে। একদম একদম একদম। তো নমস্কার, আমি স্নেহা কারার। আমি এবং সৌরনীল দুজনে গোধূলি আড্ডাতে আবার চলে এসেছি 21তম পর্ব নিয়ে। আমাদের সাথে আজকে আছেন ফিল্ম ক্রিটিক এবং ফিল্ম মেকার প্রতিম দাশগুপ্ত। প্রতিম দা, তোমাকে হার্টিয়েস্ট ওয়েলকাম গোধূলি আড্ডাতে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এবং প্রতিমদার সম্প্রতি একটা সিনেমা রিলিজ করেছে, আমরা সকলেই জানি, চালচিত্র। সেটার কিরকম ফিডব্যাক, মানে সেটা নিয়ে তুমি খুব ব্যস্ত, যার কারণে একটু টাইম দিতে পেরেছো, এটা আমাদের সত্যি অনেক পাওনা। তো বলো, এরকম কেমন লাগছে, এবং মানে সামনে যে ফিডব্যাক খুব ভালো, রিভিউ খুব ভালো, যেই দেখছে ভাল লাগছে, কিন্তু কম লোকে দেখছে, মানে এমনি শো কম পেয়েছে। মানে আমাদের একটা ক্যালকুলেশন ছিল যে কি নাম, পুষ্পা ছবিটা তো অনেকদিন হলো রিলিজ করেছে, পুষ্পা 2, যে একটা ড্রপ হুম হবে এবং আমরা সবাই হুম শো পাবো। কিন্তু ওই আল্লু অর্জুন অ্যারেস্ট হওয়ার পরে একটা আবার বাউন্স আসে পুষ্পা 2 এর, এবং একটা হিন্দি হুম ছবি বলছি কারণ পুষ্পা মানে একটা প্যান ইন্ডিয়া পুষ্পা 2 এর মতো ছবি যে ব্যবসা দেবে সেটা কোনো হলই ছাড়তে চায় না। তো আমরা হুম খুবই লিমিটেড শোজ পেয়েছিলাম, এবং কেননা খাদান একটা অত বড় ছবি, হ্যাজ দেব, যার একটা বক্স অফিস ওপেনিং তো আছেই দেবের, প্লাস সন্তান যেটা এসভিএফ হাউসের, তাতে মিঠুন দা, ঋত্বিক। তো উই ওয়্যার, মানে শো ওয়াইজ আমরা খুব কম শো পেয়েছিলাম, এবং কম শো পেলে যেটা হয়, একটা তো অবভিয়াসলি মনে হয় যে ছোট ছবি, যে কম শো পেয়েছে, এবং আর একটা জিনিস যেটা হয় যে সবাই তো সবসময় সিনেমা দেখার জন্য বসে নেই, তারা হয়তো একটা সার্টেন টাইমে দেখতে যেতে চাইছে, কিন্তু সেই হুম সময় শো নেই। হ্যাঁ, তো সেইটা একটা খুব, মানে তুমি যদি এখন খাদান দেখতে চাও, তোমার কাছে তোমার পাশের কাছের হল হয়তো সাউথ সিটি, বা কাছের হল হয়তো ডায়মন্ড প্লাজা, তোমার কাছে 6টা বা 7টা টাইমের অপশন আছে। হুম, কিন্তু তুমি এই হুম চালচিত্র দেখতে চাও, হয়তো তোমাকে 4:55তেই যেতে হবে। তো সেই দিক থেকে একটু আমরা হ্যান্ডিক্যাপড, একটু আমরা আহ, মানে সাফার করেছি। বাট ফ্রাইডে থেকে স্যাটারডে একটা জাম্প নিয়েছে, আবার স্যাটারডে থেকে সানডে একটা বড় জাম্প নিয়েছে। আজকে অনেক জায়গায় প্রায় ভর্তি গেছে, সাউথ সিটি, যশোর রোড, হাইল্যান্ড পার্ক, অ্যাক্রোপলিস মল, লেক মল, প্রিয়া যার বিশাল হল, সেখানেও অলমোস্ট ফুল গেছে। আমরা গেছিলাম প্রিয়ায়, টোটা, আমি, তানিকা, এরা প্রিয়াতে অডিয়েন্সের সাথে দেখা করে এলাম। তো ভালো, খুবই ভালো ফিডব্যাক। হোপফুলি শো গুলো থাকবে, শো বাড়বে, লোকে আরো দেখবে, এটাই কাম্য। আমাদের মানে একদম হাওড়া একদম। এসবিএফ সিনেমাতেও আমি দেখলাম সকালে সকালে না, দুপুরে শো ছিল, ওটাতেও বেশ অলমোস্ট ফুল ছিল। যার হুম কারণে হুম। আমি আজকে সামহাও দেখতে পারিনি, আমি কালকে যাচ্ছি ওটাতে। আচ্ছা। হুম হুম। আচ্ছা, তো মানে এবার বলো যে ধরো আমি আড্ডার মূল বিষয় বা যেটা সকলকে আমি বলে থাকি, আহ তোমার এই যে ধরো তুমি একজন ফিল্ম ক্রিটিক এবং ফিল্ম মেকার, এবং তোমার ছোটবেলা থেকে কিরকম ব্যাপারটা ছিল, মানে ধরো আমাদের তো প্যাশন বলে ছোটবেলায় কিছু থাকে না, আমার একটা হবিজ বা শখ এরকম কিছু একটা থাকে, যে আমার ধরো সিনেমা দেখতে খুব ভালো লাগছে বা গান করতে ভালো লাগে। মানে তোমার এই যে মানে শখ বা এরকম কিছু ছিল, যে সিনেমা দেখা বা গল্পের বই পড়া বা ছবি আঁকা বা এরকম কিছু ছিল, যার কারণে তোমার হবিসটা আস্তে আস্তে চেঞ্জ হতে হতে একটা প্যাশন বা একটা তোমার প্রফেশনে দাঁড়িয়েছে, মানে। মানে সবকিছুই, যেরকম আই থিঙ্ক বাঙালিরা বড় হতে হতে করে, সবকিছুই করেছি। আমি 3 বছর রবীন্দ্রসঙ্গীত শিখেছিলাম দক্ষিণীতে, আহ,
আমি বসে আঁকো প্রতিযোগিতাতেও প্রাইজ পেয়েছিলাম। কিন্তু সিনেমার সাথে কানেকশনটা শুরু হয় আমার মনে হয় স্কুলের, মানে হাই স্কুল, সাউথ পয়েন্টের স্টুডেন্ট, হাই স্কুলে সিনেমার আমার যে কাজিন আমার থেকে 6 বছর বয়সে বড়, ওর আমার ওপরেই থাকতো, আমাদের বিশাল জয়েন্ট ফ্যামিলি ছিল সাউথ ক্যালকাটায়। একটা ভিসিআর কিনেছিল, তখন ভিসিআর কেনাটা একটা বিশাল ব্যাপার, এটা আমি বলছি তোমাকে 1990, 92, 93 এরকম সময়। আর একটা লেক মার্কেটের একটা জায়গা থেকে রোজ ভিএইচএস ক্যাসেট ভাড়া করে করে আনতো, আমরা দেখতাম। তখন একটা সিনেমার প্রতি একটা ঝোঁক এলো, নতুন টয় বাড়িতে, সবাই সিনেমা দেখছে। এবং আমার মনে আছে দুটো সিনেমা কিনে নিয়েছিল আমার দাদা। একটা ছিল হাম, অমিতাভ বচ্চনের হাম ছবিটা, আর সলমান খানের मैंने प्यार किया। তো এটা ওই সময়কার কথা, হ্যাঁ, 91, 92 এরকম। তো ওই সিনেমাগুলো আমার এতবার দেখেছি যে আমি ডায়ালগ মুখস্থ ছিল, এবার কিরম ব্যাকগ্রাউন্ড মিউজিকে চেঞ্জ হবে সেটা মুখস্থ ছিল। তো সিনেমার প্রতি মানে কমার্শিয়াল হিন্দি স্টার ড্রিভেন বলিউড ছবি দিয়েই আমার ইন্ট্রোডাকশন টু সিনেমা। তারপরে অফকোর্স সত্যজিৎ রায়ের ছবি দেখা, তারপরে কলেজে যখন সেন্ট জেভিয়ার্স আমি জয়েন করলাম, আমি ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করলাম 3 বছর, এবং সেখানে ওয়ার্ল্ড সিনেমা, সে কুরোসাওয়া থেকে শুরু করে গোদার্ড থেকে শুরু করে সব ক্লাসিক ফিল্মস দেখলাম। সিনেমার প্রতি আগ্রহ আরো বাড়লো, এবং তারপরে আমি সিনেমা নিয়ে লেখা শুরু করি। প্রথমে টাইমস অফ ইন্ডিয়া লিখতাম, তারপর টেলিগ্রাফ জয়েন করি। আমি যখন সিনেমা বানানো শুরু করি, 5 অধ্যায় বলে 2012 একটা সিনেমা করেছিলাম দিয়া মির্জা আর প্রিয়াংশু চ্যাটার্জিকে নিয়ে, ছবিটা একদমই চলেনি। ওই সময় কিন্তু আমি তখনও প্যারালালি লিখছি টেলিগ্রাফের জন্য, কিন্তু আমি হিন্দি ছবি নিয়ে লিখছি আর বানাচ্ছি বাংলা ছবি, যাতে কোনো ক্ল্যাশ না হয়। তারপরে যখন সাহেব বিবি গোলাম 2016 এলো এবং খুব ভালো চললো, আমি আস্তে করে আমার ক্রিটিক এর জীবনটাকে ফেজ আউট করে দিলাম। তারপরে আমি কিন্তু সিনেমা রিভিউ করা বন্ধ করে দিয়েছি। তো লাস্ট 7-8 বছর আমি সিনেমা রিভিউ করিনি, কেন আমার মনে হয়, আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম, ধরো এই ওটিটি আসার পর থেকে তো সবাই সব জায়গায় অভিনয় করছে। এবার আমার ছবিতে সাহেব গোলাম যদি স্বস্তিকা মুখার্জি অভিনয় করে, এবং স্বস্তিকা মুখার্জি যদি পাতাল লোকে অভিনয় করে, এবার পাতাল লোকটা যদি আমি রিভিউ করি, এটা তো একটা ন্যাচারাল বায়াস আসবে যে এই ভদ্রমহিলাকে চিনি, আমার ছবিতে অভিনয় করেছে। তো আই ওয়াজ ভেরি আনকমফোর্টেবল উইথ দ্যাট। তো আমি একটা পয়েন্টে, এবং আমাকে সুজয় ঘোষও বলেছিল, দেখ প্রতিম, যে এই দু নৌকোয় পা রেখে কিন্তু চললে হবে না, যেটা করবি সেটাই কর। এটা আমার মানে এই কথাটা আমার মানে একদম মাথায় একদম হিট করেছিল, এবং আমি তখন ওই ডিসিশন নিই যে আমি সিনেমাটাই বানাবো। তো 2016 সাহেব বিবি গোলামটা বক্স অফিসে ওয়ার্ক করার পর থেকে আমি ফিল্ম ক্রিটিসিজম জিনিসটা, মানে খুব স্পেশাল কেসে কেউ কোনো একটা জায়গায় হয়তো লিখলাম দুটো লাইন, বা ফেসবুকে একটা পোস্ট করলাম, বা একটা ফিল্ম কম্প্যানিয়নের জন্য কিছুটা লিখলাম, বাট সেগুলো স্পেশাল, মানে কখনোই অ্যাজ আ উইকলি নতুন ছবি রিভিউ করাটা আমি বন্ধ করে দিয়েছি। আচ্ছা, মানে আমার তোমার ছবি দেখা, মানে আমি স্নেহাটা বলতে পারছি না, মানে ও মেবি এটা হয়তো ও আমার সাথে এগ্রি করবে। মানে আমি প্রথম তোমার ছবি দেখি হচ্ছে সাহেব বিবি গোলাম দিয়ে, মানে যেটা তুমিও বললে যে ওই ছবিটা দিয়ে তুমি একটা এক্সপোজার পেয়েছিলে। তো আমার মনে আছে সাহেব বিবি গোলাম দেখার পর আমি এটা ফেসবুকে শেয়ারও করেছিলাম, যে মানে আমি যখন তোমাকে ইন্টারভিউ করবার প্ল্যান করলাম আমি বা স্নেহা, তো আমরা ভাবছিলাম যে আমি সাহেব বিবি গোলাম যখন দেখা হয়ে গেছে আমাদের, তারপর আমাদের এটা নিয়ে কথাও হয়েছে, মানে আমাদের এত পছন্দের ছবি, এবং আমার সব থেকে পছন্দের যে ছবিটা হচ্ছে সেটা আহারে মন, ফ্যান্টাস্টিক, আমার এত ভালো লাগে, আমি মাঝে সাঝে সেই ছবিটাকে রিভিজিট করি আর কি। তো এই মানে তোমার খুব আনন্দ দেয়। এক্স্যাক্টলি, মানে আহারে মন আমি জানি না কেন, মানে আমি খুব মন খারাপ হলেও মায়ের সাথে আহারে মন চালিয়ে দেখি, একটু বেশ খুশি থাকলেও আমি মানে আহারে মনটা আমার খুব ভালো লাগে। মানে তোমার যতগুলো ছবি আছে, চারটে গল্পের মধ্যে কোনটা বেশি টাচ করে? আদিল আর পাওলি? আর হ্যাঁ একদম
এবং এবং শুধু আদিল আর পাউলির গল্পটাও নয়, আমার মমতা শঙ্কর এবং অঞ্জন দত্তের গল্পটা খুবই খুবই টাচিল মনে হয়। হ্যাঁ, হয়তো ঋত্বিকার পার্নোর গল্পটা একটু বেমানান বাকি গল্পটার থেকে, একটু হাটকেও বলা যায়, একটু অন্যরকম। তবে আহারি মনটা খুব মানে ভালো হয়েছিল, আর একটু ছবিটা হয়তো চললে বা আর একটু প্রমোট করলে হয়তো ভালো হতো। মানে লোকেরা ইউজুয়ালি আমাকে মাছের ঝোল হিসেবেই বেশি চেনে। হ্যাঁ, মাছের ঝোল। আহারি মনটা যথেষ্ট ভালো একটা ছবি দাঁড়িয়েছিল। মানে সিনেমাটা তো একটা এমন জিনিস যে যা তুমি ভাবছো এক্স্যাক্টলি সেটাই যে সবসময় হবে তা তো নয়, অনেক ফ্যাক্টরস আছে একদমই। হ্যাঁ, লাস্ট মোমেন্ট অবধি কাস্ট চেঞ্জ হতে থাকে, লাস্ট মোমেন্ট অবধি মানে অনেক রকম বাধা বিপত্তি। তো একটা ছবি ভালো হয়ে যাওয়ার পক্ষে মানে 90% ইউ ক্যান ট্রাই, বাট 10% একটু অনেক আননোন ফ্যাক্টরস আছে। তো সেই দিক থেকে আহারে মনটা টার্নড আউট ওয়েল। আর কাস্টিংটা খুব ভালো ছিল এই ছবিটার, মানে একদম ঠিক ঠিক লোক ঠিক ঠিক রোলটা পেয়েছিল। মানে আমার অন্য ছবিতে 5 অধ্যায়, লাভ আজকাল পরশু বলে একটা করেছিলাম, আমার মনে হয় কাস্টিং এর একটু মিস্টেক ছিল। তো কিন্তু আহারে মন, মাছের ঝোল এগুলোর কাস্টিং, সাহেব বিবি গোলাম অফকোর্স কাস্টিংটা ওয়ার্কড রিয়েলি ওয়েল। কাস্টিং নিয়ে বলতে গেলে আমি রিসেন্টলি তোমার নেটফ্লিক্সে মানে রিসেন্টলি নয়, মানে বেশ আগের বছরটা করে বোধহয় দেখলাম, সেটা হচ্ছে টুথপড়ি। ওটার কাস্টিং আমার খুবই খুবই মানে অ্যাপ্ট লেগেছে আর কি। সেভাবে মানে প্রত্যেকটা চরিত্র যেভাবে তুমি স্পেস দিয়েছো, সেটাকে যেভাবে তুমি বিল্ড করেছো, এবং আমি সেটা নিয়ে তোমাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে তোমার এই গল্প, আমি এখনো চালচিত্র দেখিনি, কালকে দেখবো এবং দেখে আমি সেটাকে আরো বেটার বলতে পারবো এই সম্বন্ধে, যে মানে তোমার ওই সাহেব বিবি গোলাম ছবিটা বা তার আগেও 5 অধ্যায় বা তারপরে যেগুলো আরো করেছো, সবেতেই একটা মানে মাল্টিপল রিলেশনশিপ একটা কোথাও গিয়ে বিল্ড হচ্ছে। এখানে দুজন মানুষ, এখানে হয়তো এ একা, কিন্তু তার মধ্যেও একটা, যেমন আহারে মনে যে ওই চিত্রাঙ্গদা চক্রবর্তীর সাথে তার যে ক্যারেক্টারটা ছিল, সেখানে সে দেবকে ভালোবাসছে, সেখানে সে হয়তো অনেক লাস্টে গিয়ে হয়তো আসছে, কিন্তু সামহাও ওই তার মধ্যে যে অ্যান্টিসিপেশনটা তৈরি করানো হচ্ছে। তো কোথাও গিয়ে মাল্টিপল যে ওয়েতে গল্প বলার টেকনিক, এবং লাস্টে গিয়ে কোথাও গিয়ে সেটা মিলছে, কখনো মিলছে না, এইটা তোমাকে কিভাবে ইন্সপায়ার করেছিল? মানে মানে এইটা তুমি মানে এটা ভাবলে কি? কারণ সেই সময়তে আমার মনে আছে যে মানে আমি যখন সাহেব বিবি গোলাম দেখেছিলাম 2016-তে, সেইভাবে এই ব্যাপারটা কতটা কেউ এক্সপ্লোর হয়নি, মানে হয়েছে হয়তো একটা দুটো, কিন্তু সাহেব বিবি গোলাম যেভাবে রিচ করেছিল মানুষের কাছে এবং মানুষ যেভাবে নিয়েছিল, যেটা তুমিও বললে, এবং তারপরে তোমার অন্যান্য কাজগুলোর মধ্যে দিয়েও আমি দেখেছি এই প্যাটার্নটা খুব একটা গেছে। তো এইটা নিয়ে একটুখানি বলো। মানে এটাকে মানে একটা টার্মও আছে, হাইপার লিঙ্কড স্টোরিজ। হাইপার লিঙ্ক স্টোরিজ 3-4টে প্যারালালি চলছে এবং কোথাও গিয়ে কানেক্ট হচ্ছে। আমার আসলে এই স্ট্রাকচারটা, এই ফরম্যাটটা খুবই ভালো লাগে। আসলে পাল্প ফিকশন দেখো, আমি ট্যারান্টিনোর খুব বড় ফ্যান আর কি, মানে পাল্প ফিকশন যদি তুমি দেখো বা ট্যারান্টিনোর আমিও খুব বড় ফ্যান। হ্যাঁ, মানে পাল্প ফিকশনও অনেক আলাদা আলাদা গল্প চলছে কিন্তু দে আর কানেক্টেড। আসলে পাল্প ফিকশন দেখে আমি ফিল্ম মেকার হওয়া ভেবেছিলাম। আমার এখনো মনে আছে সারা রাত ধরে ছবিটা দেখার পরে হট করে দেখলাম একটা ক্যারেক্টার যে ছবির মাঝখানে মারা গেছে, জন ট্রাভোল্টার ক্যারেক্টারটা যে ছবির মাঝখানে মারা গেছে, সে হঠাৎ লাস্ট সিনে হাসতে হাসতে একটা ক্যাফে থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল। মানে এমন ভাবে স্ট্রাকচারিংটা করেছিল স্ক্রিন প্লেটার যে ছবিটা শেষ হচ্ছে, আমি মানে অদ্ভুত লেগেছিল আমার যে এরকমও সিনেমা হয়। যে তখন আমি বয়স খুবই কম, তখন আমি কলেজে পড়ি, ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরি থেকে আই থিঙ্ক বোধহয় ডিভিডি নিয়ে আমি দেখেছিলাম। মানে অদ্ভুত লেগেছিল যে তখন আমার ওইটা খুব ইন্টারেস্টিং লাগে যে আমার মনে হয়েছে যে বাংলা সিনেমাতে এবং অফকোর্স হিন্দি সিনেমাতে হয়েছে কিছু, বাংলা সিনেমাতে স্ট্রাকচার নিয়ে কাজ খুব কম হয়েছে স্ক্রিপ্টের। মানে স্ক্রিপ্ট মানেই লোকেরা ভাবে গল্প এবং ভালো সংলাপ এবং একটা ফ্লো থাকবে, কিন্তু স্ট্রাকচারিংটা যেটা সাহেব বিবি গোলাম আই থিঙ্ক ওয়াজ মানে লোকেদের ভালো লাগার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে যে ওই রকম স্ট্রাকচার হয়তো লোকেরা এক্সপেক্ট করেনি বা দেখেনি আগে, যে একটা গল্প একটা জায়গায় এসে আটকে গেল, তারপর আবার রিভাইন্ড করে গল্প হলো, আবার রিভাইন্ড করে একটা গল্প হলো, ওই স্টোরি টেলিংটা আর কি, স্টোরি টেলিংটা।
হ্যাঁ, আমরাও যখন কারোর সাথে গল্প বলে, জানিস তো কি হলো আজকে লেক মার্কেটে, হ্যাঁ আমি তো কমলা লেবু কিনছিলাম, আচ্ছা হ্যাঁ কিন্তু তুই কোথায় গেছিলি জানো, মানে আমরা তো কখনোই এরকম ফ্লোতে একটা লিনিয়ার গল্প বলি না, একটা গল্পের সাথে একটা গল্প মিশিয়ে না একটা, হ্যাঁ একদম তো ওই যে ওই ন্যাচারালনেসটা আই থিঙ্ক স্ক্রিপ্টে যদি আনা যায় ওটা খুব খুব ইন্টারেস্টিং হয়। আর তুমি যেটা বলছিলে যেটা অ্যান্থোলজিক্যাল একটা এই হাইপারলিঙ্ক ব্যাপার, যে ছোট ছোট ভিগনেটস কোথাও গিয়ে জুড়ে যাচ্ছে, জানি এটা হয়তো আমার খুব ন্যাচারালি আসে, এটা চালচিত্রতেও আছে, চালচিত্র যে 4টে পুলিশের গল্প হঠাৎ হঠাৎ হ্যাঁ বাড়িতে ঢুকে এটা যায়, ওদের পুরোটাই তো থ্রিলার একটা জনরার ওপর করা তোমার একদম। থ্রিলার, কিন্তু তার মধ্যে একটা ইমোশনাল কোশেনটা খুব খুব হাই আছে, আচ্ছা, কেননা মানে এই অনির্বাণদার তাদের পার্সোনাল লাইফের অনেকটা কিছু ডিলেমাও বোধহয় আছে, আমি যতটুকু ট্রেলার দেখে বুঝতে পারলাম, মানে প্রত্যেকটি পুলিশ অফিসারের তাদের পার্সোনাল লাইফ দিয়ে কিছু যাচ্ছে। একদম একদম একদম, এবং সেটা কোথাও একটা প্লটের সাথেও জুড়ে যায় সেকেন্ড হাফে, আর খুব ইমোশনালি একটা মানে রেজোনেন্স দেয়। মানে আমার থ্রিলার সম্বন্ধে একটাই প্রবলেম লাগে, অনেক থ্রিলার জাস্ট শেষ হয়ে যায় আর তোমার খুব ভালো লাগে যখন তুমি দেখছো, এবার তারপর তুমি ভুলে যাও, কিন্তু যে থ্রিলারটা একটা ইমোশনাল কানেক্ট আছে, যেটা কাহানি খুব সুন্দরভাবে করেছিল, মানে ইউ রিয়েলি রিয়েলি আন্ডারস্টুড বিদ্যা বালানস প্রবলেম, মানে কেন সে করছে, একটা ইমোশনাল কোশেন্ট ছিল, সেইগুলো আমার মনে হয় বারবার দেখতে ইচ্ছে করে। তো এক্স্যাক্টলি তাই। এবং বাঙালিরা তো একটু মানে এই ইমোশনাল ছবি দেখতে প্রেফারই করে, সেরকম দেখতেই পাচ্ছি যেরকম ছবি ওয়ার্ক করছে, এই যে শিবুদার যে ঘরানার যে ছবি বছরের পর বছর ওয়ার্ক করছে, তার কারণই হচ্ছে মানুষ একটু এই ড্রামা হেভি, একটু ইমোশনাল একটু দেখতে বেশি প্রেফার করে মেবি দ্যান আদার পার্টস অফ দ্য কান্ট্রি। তো সেটা চালচিত্রে খুব ভরপুর আছে, যে শুধু থ্রিলার নয়, থ্রিলারের সাথে একটা ইমোশনাল জায়গা আছে, কারণ আমি যেভাবে ওয়ার্ল্ডকে দেখি, আমার যে মানে একটা হিউম্যানিস্ট অ্যাপ্রোচ আছে আমার সব ছবিতেই, একটা খুব আমি চেষ্টা করি একটা ওই লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল, মানে সারা অন্ধকারের পর একটা ব্রাইটনেস, সবসময় আমি ওয়ার্ল্ডটাকে দেখার চেষ্টা করি। আমার একটা মানে একটাই গোল সিনেমা বানানোর হচ্ছে, যখন তুমি সিনেমাটা দেখবে তোমার মনে হবে যে you are happy, মানে you feel that you're lucky and you're happy to be alive, মানে ওই যে ফিলিংটা যে পৃথিবীটা অতটাও ডার্ক এন্ড গ্রিম নয়, এইটা আমার যদি সিনেমায় কাউ দেখে এটা এই ফিলিংটা আসে, আমার মনে হয় আই এম সাকসেসফুল। তো সেইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, তোমার মানে এই টুথপড়ি কাজটা নিয়ে আমি যদি একটুখানি জাস্ট কথা বলি, সেটা মানে আগে তুমি বলো যে টুথপড়ি, আমি খুবই এক্সাইটেড, মানে আমি জানি না কাজটা মানে আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম, মানে তোমার অন্যান্য কাজ তারা দেখেছে, বাট টুথপড়িটা আমি দেখলাম খুব একটা কেউ আমার পরিচিতদের মধ্যে কথা বলছিলাম, তারা খুব একটা কেউ দেখেনি, তো আমি সাজেস্ট করলাম, মানে আমার প্রচন্ড ভালো লেগেছে টুথপড়ির ওই কনসেপ্টটা বিশেষ করে। তারপর তো আমি অন্যান্য জিনিস নিয়ে বলছি, মানে কনসেপ্টটাই আমাকে খুব ইন্ট্রিগ করেছে, যে মানে এইরকম একটা কনসেপ্ট প্রথমত ভাবলে কিভাবে। বাট আমি সেটা জিজ্ঞেস করছি না, মানে আমি জাস্ট বলছি তোমার ওভারঅল ছবিটা তুমি হিন্দিতে যে বানাবে, এটা কি তুমি প্রথম থেকেই ফিক্সড করেছিলে, মানে সেটা কি মানে হিন্দিতেই ওভারঅল পুরোটা ছিল? না না, মানে একটা আইডিয়া হঠাৎ করেই আসে, আইডিয়া তো কখনো মানে হঠাৎ করেই আসে, তবে আমার ওই আইডিয়া গুলো খুব ভাল লাগে, যেটা একটা এক্সট্রিম অপোজিট। মানে আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো মাছের ঝোলের কনসেপ্টটা ছিল যে একটা বিশাল বড় শেফ, কিন্তু সে মাছের ঝোল বানাতে পারে না, মানে এই যে অপোজিট ব্যাপারটা, যে একটা ভ্যাম্পায়ার কিন্তু তার দাঁত ভেঙে গেছে, মানে এই যে অপোজিট জিনিসটা আমার খুব ভাল লাগে। হ্যাঁ, তো সেইটা থেকেই টুথপড়ির আইডিয়াটা, ওই ওয়ান লাইন আইডিয়াটা ছিল, যে একটা ভ্যাম্পায়ারের দাঁত ভেঙে যায় এবং তাদের পরিবারের এবং তাদের ক্ল্যানের মধ্যে যদি ডেন্টিস্ট না থাকে, এবং তাকে তো হিউম্যানের কাছে আসতেই হবে, একটা রক্ত মাংসের মানুষের কাছে আসতেই হবে, তো সেইখানে যদি তাদের প্রেম হয়, এইটুকুই আইডিয়াটা ছিল। এবং সেটাকে কলকাতা সেটআপে ফেলাটাও, মানে এটাও তো একটা ব্যাপার। মানে আমি প্রথম, আমার মনে আছে আমি যখন দেখেছিলাম, আমি প্রথম মিনিট 15-20 একটু সময় লাগছিল বুঝতে, যতক্ষণে রিভিল হয়নি। আমি ভাবছি এক একটা সময় যখন ওই আন্ডারগ্রাউন্ডের জায়গাটা দেখাচ্ছে, সামহাও পিকচারটা একটু শেক করছে কেন, বা একটা খুব, তারপরে যখন গিয়ে ব্যাপারটা ক্লিয়ার হলো, আচ্ছা ওকে, মানে এত সুন্দর এস্টাবলিশমেন্টটা দেয়া হয়েছে।
তো সেটা আমার খুব ভালো লেগেছে আর কি, মানে অনেক সময় সেই ব্যাপারগুলো তো অনেক সময় কোনো ছেড়ে যাওয়া হয় আর কি, কোনো ছবি দেখলে মনে হয় যে এই জায়গাটা তো করলে হয়তো ভালো হতো আর একটু, তো সেখানটাও তুমি যেভাবে ওখানটা করেছিলে। হ্যাঁ, ওটা খুব মানে আগে থেকে আইডিয়াটা ছিল যে ওই ট্রেনটা পাস করে এবং ওদের কনস্ট্যান্টলি কাঁপে, ওই আইডিয়াটা ছিল না। আমি কলকাতায় সবসময় শুট করতে ভালোবাসি, আমার ম্যাক্সিমাম সবই কলকাতায় শুট করা, তার কারণ হচ্ছে কলকাতাটাকে ভালো করে চিনি বলে, মানে আর কিছুই না। মানে বম্বেতেও আমি বেশ কয়েক বছর হলো থাকছি, আমার বাবা মা কলকাতায় থাকে, আমার স্ত্রী বম্বেতে থাকে, আমি ওখানে থাকি এখানে থাকি, মিলিয়ে মিশিয়ে থাকি। বম্বেটা ইজ নট ভেরি গুড লুকিং সত্যি কথা বলতে, মানে বম্বের কিছু এরিয়া, সাউথ বম্বে, কোলাবা, মেরিন ড্রাইভ, এগুলো সুন্দর দেখতে, কিন্তু সাবারবান বম্বে, আন্ধেরি, তারপর গোরেগাঁও, মালাড, এইসব এরিয়াগুলো দেখতে একদম ভালো না। কলকাতার মজাটা হলো তুমি যদি ঠিক করে কলকাতাকে চেনো, তুমি যেখানে ক্যামেরা রাখবে একটা পেন্টিং, মানে সেই জিনিসটা আমাকে বারবার কলকাতায় মানে গল্পটা সেট করতে ভেতর থেকে আসে আমার। তো টুথপাড়ির সময় আমার মনে হচ্ছিল কলকাতার এমন একটা শহর যেখানে এই জিনিসটা, ঘটনাটা ঘটতেই পারে, যে একটা আন্ডারগ্রাউন্ডে একটা ভ্যাম্পায়ার ক্ল্যান রয়েছে, উপরে এরম রক্তের ব্যবসা চলছে। তো আমার খুব ন্যাচারালি মনে হয়েছিল, মনে হয়নি যে এই গল্পটা একটা হায়দ্রাবাদ বা একটা বম্বে বা একটা গোয়াতে এরকম একটা গল্প হতে পারে, মানে সেইটা হয়তো আমি আরো ওই শহরগুলোকে বেটার চিনলে হয়তো সেখানেও প্লেস করতে পারতাম, কিন্তু কলকাতাতেই জন্মেছি, হয়েছি, কলকাতাকে খুব ভালোভাবে চিনি। আমার ছোটবেলায় আমি নর্থ ক্যালকাটায় প্রচুর সময় কাটিয়েছি, সুকিয়া স্ট্রিট, আর সাউথ ক্যালকাটায় বড় হয়েছি। তো সেই দিক থেকে কলকাতাকে মানে আমি ভালো করে চিনি বলে খুব ন্যাচারালি কলকাতাটা একটা ক্যারেক্টার হয়ে যায়। আমি খুব যে কনসিয়াসলি করি তা নয়, খুব ন্যাচারালি সব কাজেই আমার কলকাতাটা একটা ক্যারেক্টার হয়ে যায়। হ্যাঁ, স্ক্রিপ্ট লিখতে বসলেই হয়তো ওই কলকাতার কথাটাই মাথায় আসে। একদমই। হ্যাঁ, ওটা সিজন 2 কি মানে প্ল্যান হচ্ছে? সিজন 2 ডেভেলপ হয়েছে। ওদের আসলে এখন ওদের স্ট্র্যাটেজিটা হলো খুব বড় বড় স্টার ড্রিভেন শোজ করবে নেটফ্লিক্সে। আচ্ছা আচ্ছা। ওদের মেট্রিক্স এবং ওদের ডেটা বলছে যেগুলো ওরা পয়সা দিয়ে যেসব ছবি কিনছে, সে জওয়ান হোক বা অ্যানিমাল হোক, সেগুলোর যে নাম্বারস, সেগুলো এত স্ট্রং এবং এত হাই যে এই খরচ করে যে ওরা অরিজিনাল সিরিজ গুলো করছে যেগুলো খুব ফেমাস নাম নেই, সেই তুলনায় নাম্বারস পাচ্ছে না। তাই অনেক শোজ যেগুলো ফার্স্ট সিজনে ভালো করা সত্ত্বেও দে আর থিঙ্কিং যে সেকেন্ড সিজনটা করবে কিনা। আমার সেকেন্ড সিজন অনেকটাই লেখা হয়ে রয়েছে, দেখা যাক হয় কিনা। আচ্ছা আচ্ছা, এই যে তুমি হ্যাঁ, এই যে ধরো তুমি যে বললে যে স্ক্রিপ্ট বা মানে একটা স্ট্রাকচার হয়, স্ক্রিপ্টের একটা স্ট্রাকচার হয়। ধরো আমি একটা স্টোরি লিখেছি, সেটা হলো একটা ধরো তথাকথিত দেখতে গেলে একটা প্রেমের বা রমকম। এবার ধরো আমার প্রযোজক চাইছেন যে এটা যদি তুমি থ্রিলার করে দাও তাহলে এখান থেকে হয়তো অন্যরকম গল্পটা দাঁড়িয়ে যেতে পারে এবং আমি এটাই চাইছি, এরকম হতেই পারে। তো সেইভাবে মানে ধরো স্ট্রাকচারটা কিভাবে মেনটেন করা হচ্ছে? ওটা কি মানে নন লিনিয়ার পার্টে বা লিনিয়ার পোর্শনে, মানে কিরকম ভাবে মেনটেন করলে আমি ধরো একটা পার্ট থেকে আর একটা পার্টে মানে জিনিসটাকে কি বলবো, মানে ঘোরাতে পারি আর কি জিনিসটা? একটা খুব ইজি ওয়েতে করা যায়, সেটা হলো যে তোমার মেন গল্পে যে কটা ক্যারেক্টার আছে, মানে লাভ স্টোরি মানে নিতে পারি দুটো ক্যারেক্টার আছে, হয়তো তিনটে ক্যারেক্টার আছে যদি লাভ ট্রায়াঙ্গেল। তুমি ডিফারেন্ট ড্রাফটস করো ফ্রম ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ। মানে তিনটে ক্যারেক্টার যদি হয় রাহুল, অঞ্জলি আর টিনা, তুমি একটা ড্রাফট দেখো রাহুলের পয়েন্ট অফ ভিউ থেকে, গল্পটা ও দেখছে, ও একে অ্যাপ্রোচ করছে। এবার তুমি অঞ্জলি থেকে একটা ড্রাফট লিখলে, টিনা থেকে একটা ড্রাফট লিখলে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে কোন সিন গুলো আর ওয়ার্কিং বেটার, এবং ইউ উইল গেট এ ন্যাচারাল স্ট্রাকচার যে হ্যাঁ হয়তো এইটাকে ওপরে তুললে, যে আগে যদি আমি বিচ্ছেদটা দিয়ে শুরু করি, নিয়ে কেন অঞ্জলি এই ডিসিশনটা নিয়েছিল সেটাই যাই, তারপরে রাহুলের কি মেন্টালিটি,
হ্যাঁ, মানে কিভাবে সাজাবে সেটা একটা খুব এসেনশিয়াল পার্ট। মানে তো সেটা স্ট্রাকচারটা আই থিঙ্ক ইজ আ ভেরি, আবার অনেক গল্প ডিমান্ড করে যে তুমি স্ট্রেট বলো, যেটা মাছের ঝোল আমার একদম স্ট্রেট বলা, কোনো একদম ফ্ল্যাশব্যাক আছে ছোট, বাট মেইনলি স্ট্রেট গল্পটা বলা আর কি। তো সেই আমাদের ফিল্ম স্কুলে শিখিয়েছিল যে কোনো গল্প মানে ফ্ল্যাশব্যাকে পুরো গল্পটা বললে সেটার নাকি লোকেদের একটু মেন্টালি মনে হয় যে পুরনো গল্প দেখছি, লাইভ হচ্ছে না, কবে হয়ে গেছে। কিন্তু তুমি দেখো ওয়ান অফ দ্য বিগেস্ট হিটস টাইটানিক পুরোটা ফ্ল্যাশব্যাক। কিন্তু কত বড় হিট, মানে এগুলো মানে আই থিংক ডিপেন্ডস অন দ্যাট পার্টিকুলার স্ক্রিপ্ট যে ওটা কিভাবে ওয়ার্ক করবে, ফ্ল্যাশব্যাকে ওয়ার্ক করবে, ফ্ল্যাশ ফরওয়ার্ডে ওয়ার্ক করবে, না লিনিয়ার স্ট্রাকচারে ওয়ার্ক করবে। আই থিঙ্ক স্ক্রিপ্ট যে লিখছে, যে গল্পটার সাথে ভালোভাবে পরিচিত, সে একমাত্র বুঝতে পারে যে কিভাবে বললে, কিভাবে সাজালে সেটা ওয়ার্ক করবে। এই চালচিত্র ছবিটাতে আমি দেখলাম যে স্টার কাস্ট, সেখানে একজন মানুষের কথা বলতেই হয়, মানে তাকে ভাবনা চিন্তাটা কিভাবে মানে তুমি ভেবেছিলে, মানে সেই চরিত্রটা, মানে চরিত্রটা রিভিল করতে হবে না অবশ্যই, মানে সেটা না রেখে বলছি, মানে এই অপূর্ব তাকে নেওয়ার প্ল্যানটা, কারণ তার একটা হিউজ ফ্যান বেস আছে বাংলাদেশে এবং এখানেও, সেটা মানে তার বহু নাটক বা জানতাম না, একদমই জানতাম না। আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিপ্টটা, এই ক্যারেক্টারটা এত ইউনিক, একটা এত ইন্টারেস্টিং ক্যারেক্টার, আগে স্ক্রিপ্টটা আমার লেখা হয়ে গেছিল এবং অনেক কটা কাস্টিং হয়ে গেছিল, হয়তো 2-3টে কাস্টিং বাকি ছিল, তার মধ্যে এই চরিত্রের কাস্টিংটা বাকি ছিল। কিন্তু এই ক্যারেক্টারটা ভীষণ একটা ইম্প্যাক্টফুল ক্যারেক্টার, তুমি সিনেমাটা দেখলে বুঝতে পারবে যে ও একটা পয়েন্টে একটু লেটেই ঢোকে ফিল্মে, কিন্তু একটা পয়েন্টে ঢোকার পরে পুরো গল্পটা ঘুরিয়ে দেয়। তো আমি অবভিয়াসলি তখন অলরেডি প্রডিউসার অন বোর্ড এসে গেছে, আমরা ছবির কাস্টিং করছি, একটা কস্টিউম ডিজাইনার শ্রাবণীদি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং, আই থিঙ্ক জাতির স্তরের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তুমি এই লোকটাকে কথা ভাবতে পারো, এর নাম জিয়াউল ফারুক অপূর্ব, বাংলাদেশে অভিনয় করে, এবং এর কথা তুমি ভাবতে পারো, মানে ও স্ক্রিপ্ট পড়ে ওনার মনে হয়েছিল শ্রাবণীদের। এবং প্যারালালি আমার প্রডিউসার হাসান দা, ফ্রেন্ডস কমিউনিকেশনের, সেও স্ক্রিপ্ট পড়ে তার মনে হয়েছিল এই অপূর্বর কথা ভাবতে পারলাম যে এমন কে যার সম্বন্ধে এরা দুজনে আলাদা করে আমাকে বলছে। তো আমি তখন ইউটিউব খুলে ওর ওই ঈদের নাটকগুলো দেখা শুরু করি, এবং আমি 3-4টে মানে পরপর গুলো ছোট ছোট 1-1.5 ঘন্টা পরপর 3-4টে দেখে আমার যেটা মনে হলো যে অসাধারণ স্ক্রিন প্রেজেন্স নাম্বার 1, আর নাম্বার 2 হলো একটা অদ্ভুত স্টারি ফ্লেয়ার আছে। মানে একটা ক্যাফেতে যদি এসে বসে তুমি চোখ সরাতে পারবে না, এভাবে আসুক, সেটা শার্ট প্যান্ট পরে বসুক আর লেদার জ্যাকেট পরে বসুক, একটা শেরওয়ানি পরে বসুক, তুমি ওর দিকে চোখ সরাতে পারবে না, মানে একটা ম্যাগনেটের মতো। তো আমি মনে হলো যে সেই দিক থেকে লেট মি ইউজ হিম দ্যাট ওয়ে, একটু ওভার দ্য টপ, একটু লার্জার দ্যান লাইফ। হ্যাঁ, কেননা বাকি সবাই খুব ম্যাট ফিনিশ, আর অপূর্ব হচ্ছে গ্লস। তো আমি সেইভাবে জিনিসটাকে সাজালাম, ডিজাইন করলাম। ট্রেলারেও সেটা খুব সুন্দর করে বোঝা যাচ্ছে, যেটা তুমি বললে যে সবাই ম্যাট ফিনিশ এবং অপূর্ব খুব গ্লস। ট্রেলারে যখন ওই মোমেন্টটাতে এলো অপূর্ব, মানে ওই জায়গাটাতেই ট্রেলারটা পুরো মুডটাকে চেঞ্জ করে দিল। তো আমি তো মানে আমি জানতাম না কাস্টিং এর ব্যাপারে, আমি শুধু জেনেছিলাম যে অনির্বাণ দা এবং টোটা দা আছে, আমি সেভাবে কাস্টিংটার ব্যাপারে জানতাম না অতটা। তো আমার কাছে খুব শকিং ছিল, ওয়ে আমি কি ভুল দেখলাম বলে আবার আমি ট্রেলারটা দেখলাম ওই জাস্ট একটু আগে করে। তো আমি তখন খুবই চমকেলাম ওই পার্টিকুলার সেখানটায় ঢুকছে আর কি ট্রেলারে। অভিজ্ঞতা কিরকম কাজ করার, মানে সে একটা মানে অন্য জায়গাতে কাজ করে সেখানের একটা আলাদা সেটআপ, তোমার এখানে? ভীষণ ভীষণ ভালো। একটা আমার অন্য সিনের অন্য শুট হচ্ছিল, তখন ও কলকাতায় এলো, এসে আমি আরো একটা ভ্যানে বেশ 2-3 ঘন্টা স্ক্রিপ্ট নিয়ে অনেক আলোচনা করলাম, আমি কিভাবে দেখছি, ওর পড়ে কিভাবে মনে হয়েছে। তারপরে হি ফাইনালি সেড যে আমি তোমার কাছে সারেন্ডার করছি, তুমি যেভাবে লিখেছো, তোমার যেটা মনে হচ্ছে তুমি সেভাবে বলো। তো আমি বললাম আমি এইভাবে ভাবছি, এরকম করছি। ও সেটাকে শুনে নিয়ে চলে গেল। সেই দিন যে আমি খুব কনফিডেন্স পেয়েছিলাম তা নয়, মানে আমার মনে হলো তখনও যে খুব প্রিপেয়ার্ড
নয়, কিন্তু ও স্ক্রিপ্টটা পড়েছে, ও একটা ভেবেছে এবং আমারটা শুনলো। মানে আমি অনেক বেশি কথা বললাম, ও চুপচাপ অনেক কথা শুনলো। পরের দিন যখন সেটে গেলাম দেখলাম যে একদম ফার্স্ট টেকেই যেটা বেরোলো, যে ঝাঁঝটা বেরোলো, যে শার্পনেসটা বেরোলো, সেটা অসাধারণ। এবং আমি মানে তুমি বিশ্বাস করবে নীল, যে ধরো সকাল 9টা থেকে ফার্স্ট শট, আর আচ্ছা। হয়তো আর হয়তো রাত্রি 10টার সময় প্যাক আপ, ও সেট থেকে সরেনি, মানে ভ্যানেও যায়নি, ওইখানে বসে আছে। এবং সেটা খুব যে খুব ভালো একটা জায়গা বসার তা নয়, ফ্রেশ পেইন্টের গন্ধ বেরোচ্ছে, একটা অস্বস্তিকর চাপা বন্ধ আলোর হিট, হ্যাঁ মানে খুব যে মানে খুব আরামের জায়গা ছিল তা নয়, কিন্তু একটা জায়গাতে মানে এত ঢুকে বসেছিল। এবং 40টা না 50টা সিগারেটও খেয়েছিল, সেটাও is a chain smoker, but that's his choice. And খুব আমার অভিজ্ঞতা খুব ভালো, মানে একদম ভেতরে ঢুকেছিল এবং জাস্ট একটু শটের আগে একটা সেকেন্ড নিত এন্ড রেডি, এটা বলতো রেডি, এন্ড খুব 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 ভালো লেগেছে। ওখানে সুইচটা অন করতেন আর কি, মানে আমার মনে হচ্ছে মানে ওখানে। হ্যাঁ, প্রত্যেকের আলাদা 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 জিনিস আছে না। আমার মনে আছে সাহেব বিবিগুলোর সময় স্বস্তিকার স্টাইলটা ছিল এক সেকেন্ড বলে একটু চোখটা বন্ধ করতো, হ্যাঁ না, মানে কিছু সবার তো নিজের প্রসেস আছে, মানে ওই মোমেন্টটার জন্য আবার চরিত্রে একদম ঢুকে যাওয়ার জন্য ওই সময়টা নেয় আর কি। মানে তো খুব ভালো, এবং অপূর্বর সাথে আমি আরো অনেক কাজ করতে চাই, মানে গড উইলিং এভরিথিং ওয়ার্কস আউট বিটুইন দ্য টু কান্ট্রিজ। কোন রকম আর ঝড় ঝঞ্ঝা যদি সরে যায়, আমি সত্যি অপূর্বর সাথে আরো অনেক কাজ করতে চাই, কারণ আমার খুব ভালো লেগেছে। মানে ওর মানে সবাই তো ভালো অ্যাক্টর, অনেকেই ভালো আছে, কিন্তু ওই যে যেটা তোমায় বললাম যে প্রেজেন্সটা মানে অসাধারণ। মানে তুমি দেখো চালচিত্রে, মানে ও যখন এসে ঢোকে ফিল্মে, মানে একটা অন্য লেভেলে যায় ছবিটা, মানে তো সেটা খুব ভালো লেগেছে আমার কাজ করতে। এবং শান্তনুকেও দেখা গেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই শান্তনুকেও দেখা গেছে। শান্তনুকে গাঙ্গুবাইতে দেখা গিয়েছিল একটা অন্য লুকে, এইখানে একদম অন্যই লুকে দেখা যাচ্ছে। শান্তনু আমাকে বলেছিল বাংলা ছবি করতে চায়, কেন প্রথম জীবনে 16 বছর কলকাতায় ছিল, কুমারটুলির কাছে ওদের বাড়ি ছিল, তারপর ওরা বম্বে শিফট করে যায়। তো ও খুব মিষ্টি বাংলা কথা বলে, টুথপাড়ির সময় তো অনেকদিন একসাথে শুটিং করেছি, তো জানতে পারি। তো ওর একটা বাংলা ছবি করার একটা ইচ্ছে ছিল, তো এইটা বাঙালি ক্যারেক্টার ছিল অ্যাকচুয়ালি। তো আমি স্ক্রিপ্টটা ওকে পাঠালাম, ওর ভাল লাগলো যখন, আমি তখন বাঙালি থেকে ক্যারেক্টারটাকে মারোয়ারি ক্যারেক্টার করি। তো তোর ছবিতে ভাঙা বাংলা হিন্দি ইংরেজি মিশিয়ে খুব ইন্টারেস্টিং করেছে। ওর একটা দারুণ অ্যাকশন সিকোয়েন্স আছে ছবিটায়, ছোট্ট একটা নাচের মুহূর্ত আছে, স্বস্তিকা দত্তর সাথে প্রেম আছে, ওর অনেক কটা শেডস আছে ছবিতে অ্যাকচুয়ালি। আমি এখনো ছবিটা দেখিনি, আমি একটা জিনিস নিয়ে একটু জিজ্ঞাসা করবো। আমি সবার মানে আমি যে রিভিউ গুলো বা তুমিও কিছু শেয়ার করেছিলে আমি দেখছিলাম, একজন মানুষকে নিয়ে সবাই কথা বলছে। তুমি হয়তো তাকে নিয়ে কথা কমই বলবে আমি জিজ্ঞাসা করলে, বাট তাও আমি বলছি, আমি ট্রেলারটা যতটুকু দেখেছি সেখানে আমারও মনে হয়েছে মানে মানে সে ব্রিলিয়ান্ট একটা কিছু ডেলিভার করেছে, সেটা হচ্ছে তানিকা বাসু। না না না, সেটা বলতেই পারি, আমার লোকানোর কিছু নেই। ও অনির্বাণদার মেয়ের রোল করছে, একদম শি ইজ আ স্পেশাল চাইল্ড, অটিস্টিক, স্টেজ 4। এবং তো এই বাবাকে যে ও পায় না, এইটা হচ্ছে ওর মানে জীবনের ভীষণ, মানে অনির্বাণদার একটা ফিল্মে একটা ডায়লগ আছে যে আমার মেয়েটা আয়াদের হাতেই বড় হলো, এবারে ওর লাগবে। তো এইটা ওদের দুজনের ট্র্যাক, যেরকম টোটা রাইমার হাজবেন্ড ওয়াইফের ট্র্যাক, স্বস্তিকা শান্তনু প্রেমিক প্রেমিকা মারওয়ারি বাঙালি একটা কাপল, ওদের ট্র্যাক। অনির্বাণদার ট্র্যাকটা হলো এই বাবা আর মেয়ে, যে বাবা মেয়েকে সময় দিতে চায় কিন্তু পারছে না, মেয়ে বাবাকে চায় সব সময়, পাচ্ছে না। এর মধ্যে ইনভেস্টিগেশন চলছে, তারপরে কি হয় সেটা ছবিতে দেখতে হবে। মানে আমি কিছু লেখা পড়ছিলাম, তোমাকে ট্যাগ করেছে বা তুমিও কিছু শেয়ার করেছিলে, দেখছিলাম মানে প্রত্যেকে তার পারফরমেন্স নিয়ে খুবই প্রেস করছে আর কি, মানে সে এত ভালো, খুবই ভালো করেছে। ও অডিশন দিয়েছিল
যেটাও খুব এখানে কলকাতায় খুব রেয়ার ব্যাপার। কলকাতায় কেউ অডিশন দিতে চায় না, নিজেদের সবাই সুপারস্টার ভাবে। তো আমি বলছিলাম দেখ এটা একটা খুব ডিফিকাল্ট রোল, তুই যদি একটু অডিশন দিস আমি একটা আশ্বস্ত হব যে ইউ আর কারেক্ট ফর দ্য রোল। বললাম হ্যাঁ তুমি একদমই। তো এসে অডিশন দিল আমার মন, আর তখন অডিশন দিয়ে মানে উইদিন 2 minutes আই ওয়াজ লাইক যে শি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট রোল ফর, মানে কারেক্ট চয়েস ফর পুতুল। এবং খুবই খুবই ভালো করেছে, খুব ভালো করেছে। ওই সৃজিত লিখেছে ওকে যে একটা বড় কাবার্ড কেন, নেক্সট ইয়ারে সব অ্যাওয়ার্ডস তুই পাবি। তো খুব ভালো করেছে, মানে শি হ্যাজ এ লং ওয়ে টু গো। এবং ও বম্বেতেও কাজ করছে, হটস্টারের কালা বলে একটা শোতে করেছে, বাংলাতেও ভালো কাজ করছে। শি ইজ ভেরি গুড। এই তুমি তোমার অ্যাক্টার্সদের প্রসেস নিয়ে কথা বলছিলে, আমি জাস্ট এখানে দুজনের নাম জিজ্ঞেস করবো যে তাদের প্রসেসটা কি থাকে, কারণ তুমি এদের সাথে অলমোস্ট অনেকগুলো কাজ করে ফেলেছো। একজনের নাম হচ্ছে অঞ্জন দত্ত এবং তোমার খুব পছন্দেরও, এবং আরেকজনের নাম হচ্ছে ঋত্বিক চক্রবর্তী, মানে আমার খুব পছন্দের, এবং অঞ্জন দত্ত স্পেশালি আমার খুব পছন্দের, বা ঋত্বিক চক্রবর্তীকে আমার খুবই মানে মানে অ্যাজ অ্যান অ্যাক্টার আমার মনে হয় ভারতবর্ষের মানে অন্যতম যে অ্যাক্টার্সদের লিস্টে মানে সে একজন আছে, মানে সে কত থাকছে কোথাও, মানে এতটাই ভালো। তো তোমাদের এদের দুজনকে কাজ করে আমরা তাদের প্রসেসটা নিয়ে যদি একটুখানি বলো, কারণ আমি দেখেছি তার অনেকগুলো ছবিতে, মানে টুথপাড়িতে অঞ্জন দত্তের চরিত্রটা আমার দুর্ধর্ষ লেগেছে জাস্ট, মানে কোন হ্যাঁ। তো ঋত্বিকের প্রসেসটা হচ্ছে ও স্ক্রিপ্টের ভেতরে ওর ক্যারেক্টারটাকে খোঁজে, ও স্ক্রিপ্টটা বারবার পড়ে, আমার সামনে বসে পড়ছে তা না, নিজে বাড়িতে খুব পড়ে, এবং স্ক্রিপ্টের ভেতরে ও খোঁজে, আমার সাথে যে খুব ডিসকাস করছে তা নয়, ও স্ক্রিপ্টে পড়ে বুঝতে পারে যে আমি কি বলতে চাইছি বা এই চরিত্রটা নিয়ে আমি কিভাবে দেখছি। আর অঞ্জনদার পলিসিটা হলো, প্রসেসটা হলো আড্ডা মারে এবং আমার বোঝার চেষ্টা করে যে আমি কিভাবে দেখছি, বারবার বলে হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা এরকম 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 ভাবছো তুমি, আচ্ছা আচ্ছা আচ্ছা। দুজনেই যখন সেটে আসে দে আর রেডি, এটা হচ্ছে মানে আমাকে তখন আর কিছু বলতে হয় না, দুজনেই যখন সেটে ফার্স্ট টেকটা দেয় এরা কিন্তু অলরেডি ওই ক্যারেক্টারটা হয়ে এসছে। এবং ভীষণ গিফটেড, মানে এত এত গিফটেড আমি কি বল, মানে পারলে এদের দুজনকে নিয়ে আমি সারা জীবন পরপর ছবি করে দিতে পারি, এরা দুজনে এত ভালো এত ভালো। মানে আই এম সত্যি খুব গ্রেটফুল এই যে কজনের সাথে কাজ করেছি, মানে আদিল হোসেন, তিলোত্তমা সোম, অঞ্জন দত্ত, ঋত্বিক চক্রবর্তী, পাউলি, দে ভেরি ভেরি গিফটেড অ্যাক্টার্স। এবং এই ইয়াং অ্যাক্টার্স এর মধ্যে চিত্রাঙ্গদা, ইনাহারে মন আর এই তানিকা এত ভালো, দুজনেই এত ভালো, মানে খুব খুব খুবই ভালো, মানে অন্য রকমের সব ব্যাকগ্রাউন্ডস, তো কেউ থিয়েটার থেকে এসছে, বহু বছরের থিয়েটার এক্সপিরিয়েন্স, কেউ জাস্ট অ্যাক্টিং ওয়ার্কশপ করে এসছে, কেউ খুব ন্যাচারালি ফিল্মের জন্য অভিনয় করে। যেরকম শান্তনুর অভিনয়টা ভীষণ ন্যাচারাল, শান্তনু কিন্তু থিয়েটারও করেনি, জাস্ট মানে খুব ওর ভেতর থেকে আসে, ওকে লোকেরা ডান্সার হিসেবে চেনে কিন্তু ওর অভিনয়টা এত সুন্দর, তুমি চলচ্চিত্র দেখে বুঝতে পারবে, মানে একদম ওই শোই পারফরমেন্স না যে প্রত্যেকটা সিনে আমাকে দেখাতে হবে আমি কত বড় অ্যাক্টর, ব্যাকগ্রাউন্ডে বসে আছে বাট ইউ ক্যান ফিল হোয়াট হি ইজ থিঙ্কিং, হাউ হি ইজ লুকিং অ্যাট দ্যাট পার্টিকুলার মোমেন্ট, খুব সুন্দর। আচ্ছা, এবারে আমার একটা মানে জানার একটা বিষয় আছে, যেটা হচ্ছে সাহেব বিবি গোলাম আমরা সকলেই মোটামুটি দেখেছি। এবার সাহেব বিবি গোলামে বিক্রম দাকে একটা রেপিস্টের মানে ক্যারেক্টার কে দেখানো, মানে এটা তো মানে অ্যাক্টারদের কাছে একটা সত্যিই তাই, মানে যে অনেকে অ্যাক্টার বলে যে আমার যদি এরকম মনে হতো যে এরকম একটা রেপিস্টের ক্যারেক্টার দেওয়া যেত, বা একটা এরকম একটা কোনো ভালগার ক্যারেক্টার যেটা হচ্ছে আমি একটা আমার শেডিং দেখাতে পারবো, তো সেটা কিভাবে তুমি অ্যাপ্রোচ করে, মানে বিক্রম দাকে কিভাবে ভেবেছিলে বা কিভাবে অ্যাপ্রোচ করেছিলে? আমি এখানে আরেকটা জিনিস অ্যাড অন করতে চাইছি, প্রতিম দা খুব ভালো জিনিসটা বললো। আজকে বিক্রম দা হয়তো তথাগতদার সাথে কাজ করছে, পারিয়া করছে, বা আজকে হয়তো আরো অনেক কাজ করছে, সেই মোমেন্টে আমার মনে আছে বিক্রম দার সেভাবে মানে ছবি করেছে, কিন্তু সেই অর্থে চরিত্রগুলো যেভাবে একটা
মানে খুব সিরিয়ালস বাস হ্যাঁ অনেক করছে, হ্যাঁ সিরিয়াল করছে, সাইমালটেনিয়াসলি কাজ করছে। কিন্তু ওই সাহেব বিবি গোলামের আমি যখন বিক্রম চ্যাটার্জিকে দেখলাম স্টান্ড, মানে আমি স্নেহা এবং আমরা ওটা নিয়ে খুব আলোচনাও করি, ভাবনাটা এলো কি করে, মানে বিক্রম দাকে তুমি ভাবলে ওই ওটা আমি সবসময় ওভাবেই ভাবি, একটু এগেইনস্ট টাইপ কাস্টিং করার। মানে আমি তোমাকে চালচিত্রের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। চালচিত্রে একটা সেক্স ওয়ার্কারের রোল করছে প্রিয়া ব্যানার্জি। তুমি যদি প্রিয়াকে আলাদা করে দেখো, তোমার কখনোই মনে হবে না যে কলকাতার একটা সোনাগাছির মতো একটা জায়গায় বা কালীঘাটের মতো জায়গায় এরকম একটা চেহারার, এরকম একটা লুকের মনে নাও হতে পারে। মানে তোমার দেখে মনে হবে ও হয়তো এই জায়গাকার নয়। এই যে অপোজিট, আবার সেই অপোজিটে এলাম, এইটা আমায় খুব অ্যাট্রাক্ট করে, মানে একটু এগেইনস্ট কাস্টিং। মানে বিক্রমকে দেখে একটা প্রচন্ড একটা হ্যান্ডসাম ছেলে, একটু হিরো হিরো ভাব, হ্যাঁ কখনোই অ্যান্টি হিরো মাথায় আসে না। তো আমার ওইটাই মনে হচ্ছে যদি ওকে আমি বলি এটা করতে কেমন হবে। মানে ঋত্বিক যেরকম ভীতু ছবিতে ও কিন্তু নেগেটিভ একদম রোল করেছিল, কিন্তু কখনোই আমার মনে হয়নি যে আমার মনে হয় ঋত্বিক তো হতেই পারে। এই যে তোমার মনে হচ্ছে যে বিক্রম কি করে হতে পারে, অথচ দারুণ লাগছে, এইটাই আমার হচ্ছে সিনেমার মজা। হ্যাঁ মানে রবার্ট ডি নিরো ধরো ট্যাক্সি ড্রাইভারে, হ্যাঁ একটা হিরো, তথাকথিত হিরো, কিন্তু সে একটা রেবেল এগেইনস্ট সোসাইটি, একটা অ্যান্টি সোশ্যাল। এই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, মানে একটু এগেইনস্ট টাইপ অ্যাক্টিং, এগেইনস্ট টাইপ কাস্টিং করা। তো বিক্রম আমার মনে হয় হি স ভ্যালু, ওর ওই সময় মনে হয়েছিল যে এটা করলে ও একটা কাট থ্রু করতে পারবে, তখন ওর সিনেমা ক্যারিয়ার তো ওয়াজ জাস্ট স্টার্টিং। মানে খুব ভালো করেছিল, খুবই ভালো করেছিল। ওর হাসিটা খুব আমরা সুন্দর ইউজ করেছিলাম, ওটা অনেক জায়গায় খুব একটা ক্যাকেল লাফটার ছিল। এবং বিক্রম সাথে ইন টাচ, এবং বিক্রমের সাথে আমার আবার কাজ করতে ইচ্ছে, খুব ভালো ভালো কাজ করছে। দেখা যাক। আই থিঙ্ক বিক্রম ইজ এ মানে আন্ডার ইউজড অ্যাক্টর। আর একটা যেটা হয় এখানে, খুব সুন্দর দেখতে ছেলে হলেই বা খুব সুন্দর দেখতে মেয়ে হলেই একটা সার্টেন টাইপে তো লোকে দেখে, তাদের ডিরেক্টরও সেই মোল্ডে তারা আটকে যায়। একটু বেরিয়ে এলে কিন্তু অনেক রকম, কোনোদিন কেউ ঋত্বিক চক্রবর্তীকে একটা এরকম পলিশড মাস্টার শেফ হিসেবে কিন্তু ভাবাটা একটু তো আমার ওটা ভাল লাগে, একটু এগেইনস্ট টাইপ কাস্টিং ভাল লাগে। পাওলিকে একটা ছাপা শাড়ি পরিয়ে দেখতে ভাল লাগে, একটা গ্ল্যামারাস হিসেবে না দেখে। হ্যাঁ তো ওটা আমার ভাল লাগে। আমার মনে হয় একটু অন্যরকম ভাবে, এটা ঋতুদার মধ্যেও ছিল, কিন্তু ঋতুদা কিন্তু মানে মনীষা কেরালাকে বম্বে থেকে ডেকে এনে খেলা ছবিতে চশমা, হ্যাঁ ঐশ্বরিয়াকে তো ছেড়েই দিলাম, বিধবা সাজিয়ে। তো এটা একটা মজা লাগে অ্যাজ অ্যান অডিয়েন্স, আমার দেখতে একটা মজা লাগে যে একে তো এভাবে কোনোদিন ভাবিনি, এই জিনিসটা খুব মজা লাগে। আচ্ছা তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা না করলেই নয়, এটা আমাকে অনেকে বলেছে এই কোশ্চেনটা তোমাকে জিজ্ঞাসা করতে, সেটা হচ্ছে যে তুমি একটা সময় সিনেমা নিয়ে লিখতে, তারপরে তুমি আজকে এখন সিনেমা বানাচ্ছ, তো তুমি একটা সময়তে তুমি যখন লিখতে তখন একরকম ভাবে ছবিকে দেখতে বা ছবি হচ্ছে সেখানে ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করছে, এখন সেই জায়গাটাতে তুমি বসে আছো এবং এখনো তুমি দেখতে পাচ্ছ হয়তো কিছুটা চেঞ্জ হয়েছে কি হয়নি, কি মনে হচ্ছে তোমার, মানে এই এখন যে পরিস্থিতিতে আছে আর কি, আমি বলছি, আমি স্পেশালি বাংলা ছবির ক্ষেত্রে বলছি, ধরো খুবই র্যাপিডলি চেঞ্জিং সরণি, খুব র্যাপিডলি চেঞ্জিং। আমি যে সময় লিখতাম এবং এখনের মধ্যে অনেক তফাৎ, মানে এখন ওটিটি এসে গেছে, তো এখন ফোনেই লোকেরা সবকিছু দেখতে পায়। এখন সিনেমা একটু অন্যরকম হতে হবে, সিনেমাকে ধরে রাখার জন্য, অডিয়েন্সকে ধরে রাখার জন্য, তার মানে ক্যামেরা ওয়ার্ক থেকে শুরু করে, মিউজিক থেকে শুরু করে, কাস্টিং থেকে শুরু করে, প্রমোশন থেকে শুরু করে, অডিয়েন্সকে টেনে আনা, অডিয়েন্সকে বসিয়ে রাখা একটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে। মানে আগেও চ্যালেঞ্জিং ছিল, কিন্তু এখন মানে একটা নতুন টার্ম আমি সেদিন শুনলাম, ওটা বলছে সেকেন্ড স্ক্রিন ফিল্ম মেকিং। সেকেন্ড স্ক্রিন ফিল্ম মেকিং মানে হচ্ছে এমন জিনিস বানাবে যে লোকে ফোনেও থাকতে পারবে, আবার মাঝে মধ্যে মুখ তুলে দেখতেও পারবে। বুঝতে পারছো? কি করে বোরিং রিপিটেটিভ জিনিস বানাবে যাতে লোকেরা খেই হারিয়ে না ফেলে, ফোনেও সে ফেসবুকও স্ক্রোল করবে, মাঝে মধ্যে চোখ খুলে তাকাবে ওপরে, একটু গল্পটা আবার ফলো করবে, আবার ফোনে চলে যাবে। সো মানে ইটস কনস্ট্যান্ট
কনস্ট্যান্টলি ইভলভিং, মানে সিনেমা, ওটিটি, টিভি। হ্যাঁ, তুমি দেখবে নেক্সট ইয়ারে অনেক ওটিটি আসবে, অনেক শোজ আসবে যেগুলো ছোট এপিসোড সপ্তাহে 3-4টে করে ছাড়ছে। কেন ওরা সব ফরম্যাট করছে অনেক রকমের। আবার ওটিটি কিন্তু টিভির দিকে যাবে, ওটিটি যেরকম সিনেমার দিকে যাচ্ছে, খুব ইন্টারেস্টিং কাজ হচ্ছিল। এখন ওটিটি খুব একটা ওয়ার্ক করেনি নেটফ্লিক্স, অ্যামাজনের, ওরা আবার চেষ্টা করবে একটু টিভির দিকে যাই, যেটা হইচই ইজ আ হিউজলি সাকসেসফুল মডেল। ওরা কিন্তু টিভি প্লাস ওদের মডেল, যারা টিভি দেখতো তারাই হইচই দেখছে। কিন্তু নেটফ্লিক্স যেটা চেষ্টা করেছিল যে আমরা সবার টেস্টই চেঞ্জ করে দেবো, বিদেশে যেরকম জিনিস হয় আমরা এখানে বানাবো, কিন্তু সেটা ওয়ার্ক করেনি। মানে ওরা যেরকম পয়সা পাম্প ইন করেছে আর যেরকম ভিউয়ার্স পেয়েছে সেটা কিন্তু নট স্যাটিসফ্যাক্টরি। তো ওরা এখন আবার চেষ্টা করছে ওই টিভি প্লাস মডেলে হয়তো যাবে, জিও, হটস্টার, অ্যামাজন, নেটফ্লিক্স। তখন তুমি দেখবে আবার সব অনেক কিছু চেঞ্জ হবে। মানে এখন চেঞ্জ গুলো খুব ফাস্ট হয়। আগে হয়তো 10-15 বছরের একটা সাইকেল থাকতো, এখন 6 মাস 1 বছরের সাইকেল হচ্ছে। তো আচ্ছা, ক্রেজি ইভলভিং। মানে ঠিকই, হ্যাঁ, মানে রিলস সিনেমা হচ্ছে, মানে ইউটিউব টেকনোলজি প্রতিদিনই চেঞ্জ হতে থাকছে, এটা একদমই ঠিক কথা। অ্যাডাপ্ট করছে এবং ট্রেন্ড করছে, এবং সেটাকে ইউ হ্যাভ টু কিপ আপ উইথ ইট। তুমি এখনো সেই একটা ফ্রেম ধরে 20 সেকেন্ড ওয়েট করছো, একটা বুলক কার্ট পাস করে যাচ্ছে, ইউ হ্যাভ লস্ট ইউর অডিয়েন্স আর কি। মানে সেটাও একটা টাইপের ছবি, হয়তো 4টে ফেস্টিভ্যালে যাবে, 20টা লোক দেখবে। এবার তুমি অ্যাজ আ ফিল্ম মেকার কি করতে চাও তার উপরে। তুমি যদি সেরকম ছবি করতে চাও, ইউ আর মোস্ট ওয়েলকাম। আর তুমি যদি একটা এরকম ছবি করতে চাও যেটা লোকেরা হই হই করে খাদানের মতো হলে গিয়ে দেখবে, সেটা একরকম। আই থিঙ্ক ডিফারেন্ট ফিল্মস ফর ডিফারেন্ট অডিয়েন্সেস বাই ডিফারেন্ট ফিল্ম মেকার্স। এই ডিফারেন্ট ফিল্মস, মানে এই 4টে ছবি মুক্তি পেয়েছে, 4টে বিভিন্ন ঘরানার আমি যেটা দেখলাম। মানে তোমারটা একটা রকম, মানসী দিকটা একটা রকম, ওদিকে রাজ চক্রবর্তী একরকম বানিয়েছে, এদিকে আমাদের মানে দেব বিশুদার একটা ছবি, একটা প্যাটার্ন একটা আলাদা। তো 4 রকম ভাবে আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, অডিয়েন্স তাদের ছবিটা খুঁজে নেবে, ছবিগুলো তাদের অডিয়েন্স খুঁজে নেবে। কিছু ছবি হলে বেটার করবে, কিছু ছবি টিভিতে বেটার করবে, কিছু ছবি ওটিটিতে বেটার করবে। দেখা যাক, মানে এখন তো সবে 4টে ছবি সবে 2 দিন হলো, দেখা যাক কোথায় কি হয়। এবং আমার মনে হয় ওটিটির একটা বড় জিনিস হচ্ছে যে ধরো সিনেমা যখন আমি দেখছি, আমি হলে দেখে এলাম পুরোটা, এবার ধরো যখন সিনেমাটা আমার হাতে ফোনে এসে যাচ্ছে বা টিভিতে আসছে, তখন আমি আবার দেখে সেটাকে নিয়ে অ্যানালিসিস করতে পারছি। তো সিনেমার ক্ষেত্রে হয় না, কিন্তু ওটিটিতে এট এ টাইম কিন্তু আমি সেটা করতে পারি। ধরো একটা আমার যখন এপিসোড শেষ হচ্ছে, সেখানে কিছু একটা কিউ রাখতে হবে বা কিছু একটা এমন এলিমেন্ট দেখাতে হবে যেটা অডিয়েন্স পরেরটা দেখে। হ্যাঁ, না হলে তো অডিয়েন্স কাট ওখানেই করে যায়। টেকনিক্যাল টার্মটাকে ওরা বলে ক্লিফ হ্যাঙ্গার, যে প্রত্যেকটা এপিসোডে ক্লিফ হ্যাঙ্গার থাকবে যাতে তুমি পরের এপিসোডটা আবার দেখো আর কি। তো এটাই আমার মতই পুরো, মানে 6টা এপিসোড একটা ফিল্ম, আর তোমাকে এরকম আপস এন্ড ডাউনস, এক একটা পয়েন্টে টেনশন তুলে দিয়ে আবার ফেলে দাও, আবার তুলে দাও। তো ওটা একটা রাইটিং চ্যালেঞ্জ মোর দ্যান এনিথিং এলস আর কি। লেখাটার উপরে তোমাকে খেলতে হবে, লেখাটাকে। তোমার এত বছর পর একটা ছবি আসলো, মানে এইটা কেন? মানে এটা কি তুমি খুব কনসিয়াসলি করেছিলে? মানে সেটা কনসিয়াসলি করিনি। 3 বছর লেগেছিল আমার টুথপারি বানাতে। 8টা এপিসোড, একটা এপিসোড 45 মিনিট করে, মানে ওটা খুব বড় কাজ। তো নেটফ্লিক্সের নিয়ম ছিল যে তুমি যদি শো রানার হও, তুমি যদি ডিরেক্টর হও, তুমি যদি রাইটার হও, সবই তুমি করো, তাহলে তুমি আমাদের সাথে একটা এক্সক্লুসিভ কন্ট্রাক্ট হবে, তুমি ওই সময় তুমি অন্য কিছু করতে পারবে। তো 2020 থেকে 2023 অব্দি আমি শুধু টুথপারি করেছি। তারপরে লাস্ট ইয়ারে আমি চলচ্চিত্র শুট করি এবং এই বছর রিলিজ করছে। ইউজুয়ালি আমি চিরকালই বছরে একটা করেই বানাতাম, তো এই মাঝে হয়নি টুথপারির জন্য। এবার দেখা যাক, আবার একটা সিরিজ বানাবো না আরো আবার পরপর ফিল্ম করব, দেখা যাক। আচ্ছা, তো মানে এই যে মানে ধরো একসাথে মাল্টিপল ছবি রিলিজ হচ্ছে এখানে, এই মানে যখন ধরো তুমি একটা
পয়েন্টে যখন তুমি ক্রিটিক্স হিসেবে তখন এইগুলো লিখছিলে যে এখন যখন দেখছো যে এই যে এখন একটা খুব মানে একটা খুব আমি এটাকে খুব ওইভাবে দেখছি না, মানে লোকজন একটা দেখছে যে এখানে 4খানা ছবি আসছে, এর সাথে এর একটা টাসেল হচ্ছে, এ হচ্ছে, তো এই বিষয়টা এখন কিভাবে চেঞ্জ হয়ে গেছে? কারণ আমি দেখতে পাচ্ছি এটা মানে লাস্ট বিগত কিছু বছর ধরে, তো এটা তুমি কিভাবে দেখো? মানে এটা কি খুব মানে সিম্পল ব্যাপার। লাস্ট কয়েক বছরে পুজো আর ক্রিসমাসের সময় ছবিগুলো চলেছে, তো সব এই সময় যদি আমি ছবিটাকে বার করি তাহলে হয়তো কিছু টাকা আসবে, তো সেই টেম্পটেশন থেকে একই সময় রিলিজ করছে, না হলে তো কোনো মানে হয় না সব ছবিগুলোকে একই সময় রিলিজ করার। এটা প্রডিউসারের মনে হচ্ছে এই সময়টা রিলিজ করলে ক্রিসমাস পাবো, নিউ ইয়ার্স পাবো, 4টে লোক এক্সট্রা ঢুকবে, এমনিই লোক হয় না, হয়তো এই কারণে 4টে লোক আসবে, সবাই একটু ডেসপারেট আর কি। যেহেতু বহুরূপীটা রিলিজ করেছিল আর টেক্কাটা রিলিজ করেছিল, বহুরূপীটা প্রচুর হিট করেছে। হ্যাঁ, যেহেতু টেক্কাটা আগের বছর দশম একটু অন্য ধরনের বানানো। হ্যাঁ, রক্তবীজ। হ্যাঁ, পুজোর সময় এলেই বাঙালি যাবে। আর লাস্ট কয়েক বছর এই টনিক, প্রধান, এই ছবিগুলো, প্রজাপতি, এই ছবিগুলো ক্রিসমাসে হিট করেছে বলে লোকে ভাবছে এই সময়। এবং সত্যি তো খাদান খুব ভালো ওপেনিং নিয়েছে, বাকি ছবিগুলো স্লো, হয়তো পিক আপ করছে। আমার ছবিটা নিয়ে বলতে পারি শনিবার থেকে রোববার অনেক বেটার হয়েছে, হয়তো ইনকামিং ডেজ আরো বেটার হবে। এটা কি একটা এডেড প্রেসারও, মানে তুমি কি কোনোদিন ফিল করেছো? মানে ধরো অনেক সময় হয় যে মানে এটা আমি একটা অন্য পার্সপেক্টিভ থেকে বলছি, যেহেতু আমি পড়াই, মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন একরকম ভাবে আমার হয়তো টিচাররা আমাকে একরকম ভাবে দেখেছে, তারপর এখন যখন আমি নিজেই পড়াচ্ছি, এবার আমি হয়তো বলছে ও আচ্ছা তুইও পড়াচ্ছিস, আচ্ছা আচ্ছা কি পড়াচ্ছিস, আচ্ছা এইটা। তো এখানে যেমন তোমার ক্ষেত্রে ধরো তুমি যখন লিখতে তখন হয়তো বলতো নিজে ছবি বানিয়ে দেখ না, এত বড় বড় কথা বলছিস। এটা আমি সেটা বলছি, তাহলে এখন এই সিনারিওটার ক্ষেত্রে এখন একটা দুটো ছবি সাকসেসফুল হওয়ার পর সেটা আর কেউ বলে না। এখন ইন্ডাস্ট্রির ভিতরে লোকে আমাকে ফিল্ম মেকার হিসেবেই চেনে। এবার যারা আমার লেখা পড়তে এক সময় খুব ভালোবাসতো তারা হয়তো এখনো আমাকে ক্রিটিক কাম ফিল্ম মেকার হিসেবে দেখে, কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে অভিনেতা, অভিনেত্রী আর অন্য ডিরেক্টররা আমাকে ফিল্ম মেকার হিসেবেই দেখে। রাজ একটা খুব সুন্দর একটা ইন্টারভিউতে বলেছে, দেখলাম যে আমরা সন্তান, খাদান এরা শো পাচ্ছে না, আমরা সব বলছি প্রতিম 5 বছর পর একটা ছবি করেছে, ও খুব ভালো ফিল্ম মেকার, আপনারা ওর ছবিটা দেখুন। তো এটা একটা খুব ভালো সাপোর্ট উইদিন দ্য ইন্ডাস্ট্রি, শুনে আমার খুবই ভালো লেগেছে। তো দেখা যাক মানে কি হয় ফাইনালি। প্রডিউসার যা টাকা খরচা করেছে সেই টাকাটা ফেরত পেলেই অ্যাজ আ ডিরেক্টর এটা একটা মানে বিগ অ্যাচিভমেন্ট, স্পেশালি বাংলা ইন্ডাস্ট্রি। নিশ্চয়ই খুবই ভালো লাগলো মানে তোমার সাথে এই আড্ডাটা দিয়ে। আমরা প্রায় মানে 52-53 মিনিট আড্ডা মেরে নিলাম। তোমার কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো, খুব ভালো, একদম নির্ভেজাল আড্ডা। এবং সেখানে স্ক্রিপ্টের টেকনিক নিয়েও গল্প হলো, ইন্ডাস্ট্রির হাল নিয়েও গল্প হলো, কাস্টিং নিয়েও গল্প হলো, অনেক কিছু জিনিস আমরা টাচ করলাম। এবং আশা করি যারা এখন দেখছে এবং যারা পরেও, হয়তো তুমি নিশ্চয়ই ভিডিওটা পরেও তোমাদের সাইটে বা কোথাও একটা থাকবে, একদম অ্যাভেলেবল হয়ে যাবে, শেষ হয়ে গেলে অ্যাভেলেবল হয়ে যাবে। এবং আমিও শেয়ার করব সেটা আমার টাইমলাইনে, এবং সবাই আশা করি দেখে ভালো লাগবে আড্ডাটা। বেশ, এবং সবথেকে বড় কথা, এবং ছবিটা সবাই দেখে মানে একটা বলুক যে কেমন লেগেছে তাদের, কারণ আমিও দেখা হয়নি, তোমাকে যেটা বললাম আমি কালকে দেখবো ছবিটা, আমিও খুবই এক্সাইটেড হয়ে গেছি। আমি একটা ছবিও দেখা হয়নি ইভেন, আমি অবশ্যই জানাবো, আমি স্নেহা অবশ্যই জানাবো। একদম আমি লিখবো। হ্যাঁ, এবং আমাদের খুব ভালো লাগলো তোমাকে এটা একটা জিনিস বলিও, মানে মানে হয় না কিছু ডিরেক্টর বা কিছু মানুষ থাকে যাদেরকে আমি ইন্টারভিউ করবার না, একটা কথা বলবার বা ইন্টারভিউ করবার একটা বহুদিনের ইচ্ছা ছিল। তোমাকে আমরা বহুদিন ধরে ভেবেছিলাম, আমরা জবে থেকে এই গধুলি আড্ডা করবো ভাবছিলাম। বলা মাত্রই আমি হ্যাঁ বলেছি। আমি এরম নয় যে তুমি আমাকে অনেক চেস করছো আর আমি বলছি না এখন না, এরকম খুব নয়। ঠিক না, অ্যাপ্রোচ করাটাও তো একটা মানে কি বলবো, একটা মনে সাহসও লাগে, তো সেই সাহসটা খুব ভালো লাগলো। আমি অন্য আড্ডাগুলো আড্ডা মেরে আমার মনে হলো অন্য আড্ডাগুলো নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং হয়েছে। তুমি বোধহয় বললে এটা 21 নম্বর এপিসোড,
এটা 21 হ্যাঁ, নম্বর। হ্যাঁ, আমাদের হ্যাঁ। আগে হ্যাঁ অনেক YouTube আছে। মানুষ, এটা না, এটা না, আমাদের Facebook। ফেসবুকে আছে, ইউটিউবও আছে। ইউটিউবের গুলো মোটামুটি আমরা মানে একটু এডিট করে বা মোটামুটি ওই উইদিন 5-6 ডেজ এর মধ্যে আপলোড করি আর কি। এইটা অন লাইভ হয়, এটা মোটামুটি আজকেই শেয়ার হয়ে যাবে। লাভলি হ্যাঁ, ফেসবুক পেজে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, খুব ভালো যাই হোক, লাগলো। ঠিক আছে, ভালো থ্যাংক লাগলো। ইউ দাদা। হুম, যারা Thank দেখছে you, thank তাদের বলবো চালচিত্র দেখতে, এবং নিশ্চয়ই একদম নিশ্চয়ই। একদম সকলেই দেখুন চালচিত্র একদম, আর এবং সকলেই লিখুন লিখুন সেটা। এইটা নিয়ে। হ্যাঁ, সেটাই। থ্যাংক ইউ। আর দেখে জানাবো অবশ্যই আমি। একদম। ওকে, চলো, বাই। টাটা। ওকে, টাটা। ওকে, বাই দাদা।